গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা স্বাধিকার। কলেজে বেরোবার আগে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বিথিকা আলতো করে মুখে পাউডারের পাফ বুলোচ্ছিল। রান্নাঘর থেকে আশালতা পা টিপে টিপে শোবার ঘরের সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ মেয়ের প্রসাধন দেখলেন। রোজ দেখছেন, কতদিন ধরে দেখছেন, দেখে দেখে তবু যেন স্বাদ মেটে না। সাজসজ্জার দিক থেকে মায়ের মতোই হয়েছে মেয়ে। ভারী ওজনের গয়নাগাটি পছন্দ করে না। চড়া রঙের শাড়ি আর রাঙা ধরনের মেকআপ মোটেই মনোপুত নয় বিথিকার। সাজসজ্জা সম্বন্ধে বরং একটু উদাসীন অগোছালো ভাবই আছে, তাই প্রসাধনে বেশি সময় লাগে না তার। কিন্তু আশালতার আজকাল মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে মেয়ে আর একটু বেশি করে বেশিক্ষণ ধরে সাজুক। রুজ আর লিপস্টিক না হয় নাই মাখল, কিন্তু শাড়ি ব্লাউজের রং আর একটু গাঢ় হোক, খোঁপা বাঁধার ছাদে নতুনত্ব আসুক। মার আংটি চুড়ি বালার নিত্য নতুন প্যাটার্ন সম্বন্ধে খুকু কিছু আগ্রহ ঔৎসুক্য দেখাক। শত হলেও মেয়ে তো, আর এই বয়সের মেয়ে, ওর পক্ষে সাজসজ্জাটাই স্বাভাবিক। অবশ্য ওকে না সাজলেও সুন্দর দেখায়, কিন্তু সাজলে যে আরও সুন্দর দেখায় সে কথাও তো মিছে নয়। হঠাৎ মেয়ের কানের দিকে চোখ পড়তেই আশালতা থমকে গেলেন। তারপর একটু তিরস্কারের সুরে বললেন, ও কি খুকু, সেই লাল পাথর বসানোর ফুল দুটো খুলে রেখেছিস যে? না না, তোমাকে ওটা আজ পড়তে হবে। অনিমাদি অত স্বাদ করে আগ্রা থেকে তোমার জন্য কিনে এনেছেন। বিথিকা এবার মুখ ফিরে তাকালো। এনেছেন বলে সব সময় যে পড়তে হবে তার তো কোনো মানে নেই মা। আমি তো আর বিয়ে বাড়িতে যাচ্ছি নে। আশালতা এবার হাসলেন। তা জানি, কলেজেই যাচ্ছ, কিন্তু তুমি তো এখন আর কলেজের ছাত্রী নও, প্রফেসর। এখন একটু সাজগোজ করে বেরোলে কেউ নিন্দে করবে না, আর যদি করে করুক, আমি কারো কোনো নিন্দের ভয় করিনি। মেয়ের আপত্তি অগ্রাহ্য করে আশালতা দেরাজ খুলে নিজেই ফুল জোড়া বার করলেন। তারপর জোর করে মেয়ের কানে পরিয়ে দিয়ে ছাড়লেন। 23-24 বছরের তরুণী মেয়ে নয় যেন বিথিকা, যেন 14 বছরের স্কুলের ছাত্রী। প্রতিবাদ করে যখন কোনো ফল হয় না, বিথিকা অনড় হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হাল ছেড়ে দিয়ে বলল, করো তোমার যা ইচ্ছা। আশালতা বললেন, করবই তো, তুমি প্রফেসরই হও আর যাই হও, আমার কাছে যে খুকু সেই খুকু। গভীর স্নেহে কণ্ঠ স্নিগ্ধ হয়ে এলো আশালতার। পরিতৃপ্ত আত্মপ্রসাদে এই প্রৌঢ় বয়সেও মুখখানা কোমল হয়ে উঠল। সেই মুখের দিকে একটু কাল চেয়ে থেকে বিথিকা বলল, তুমি বুঝি তাই ভাবো মা? আশালতা বললেন, এর মধ্যে ভাবাভাবির কি আছে? বিথিকা বলল, তা ঠিক, তোমার মধ্যে দ্বিধা সংকোচ বলে কোনো বস্তুই নেই। বেশি চিন্তা ভাবনাও তোমাকে করতে হলে সোজাসুজি করে ফেলতে পারো। মেয়ের মুখে আত্মস্বভাবের বিশ্লেষণ শুনে আশালতা হাসলেন, বললেন, তাছাড়া কি, আমি কি তোদের মতো? তারপর কি মনে পড়ে যাওয়ায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা খুকু, তোর বুঝি ভয় ভয় করে? বিথিকা বলল, তোমাকে ভয় ভয় কি বলছো মা? তোমাকে রীতিমতো ভয় করি। আশালতা বললে, আমার কথা বলছি নে। আমাকে ভয় না করে তুই যাবি কোথায়? তোর বাপ পর্যন্ত ভয় করে চলে। আমি তোর কলেজের কথা জিজ্ঞেস করছি। যে কলেজে পড়েছিস সেই কলেজে যে ফের মাস্টারি করতে যাস, পারিস তো করতে? সেই সব প্রফেসরদের সঙ্গে মিলেমিশে সমানে সমানে কাজ করতে পারিস তো? বিথিকা বলল, পারবো না কেন? আমার প্রফেসররা তোমার মতো নন মা। তারা আমাকে খুকি ভাবেন না, বরং খুব স্বাধীনতা দেন। আশালতা কৃত্রিম ক্রোধের ভঙ্গিতে বললেন, নেমু খারাপ মেয়ে, আমি বুঝি তোমাকে কম স্বাধীনতা দিয়েছি? আমি স্বাধীনতা না দিলে এতদিনে তোমার আমারই দশা হতো। কলেজ তো ভালো, স্কুলের গণ্ডিও পার হতে পারতিস নে। কোন যুগে বিয়ে হয়ে যেত, এতদিনে দিব্যি গিন্নিবান্নি হয়ে যেতিস।
তারপর হাতা বেড়ি নিয়ে রাত দিন আমারই মতো রান্নাঘরে বন্দি হয়ে থাকতিস। বিথিকা বলল, তা জানি মা, আমি যা হয়েছি তোমার জন্যই হয়েছি। এবার যাই, কলেজের বেলা হয়ে গেল। ছোট গড়গড়াটি টানতে টানতে সুধাময়বাবু পাশের ঘর থেকে বেরিয়ে এলেন। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, এবার ওকে ছেড়ে দাও। কলেজে যদি যেতে হয় চলে যাক, মেয়ের সঙ্গে বচসা করবার সময় পরেও পাবে। ওদিকে গিয়ে দেখো, তোমার রান্নাবান্না বোধহয় সব পুড়ে গেল। আশালতা বিরক্ত হয়ে বললেন, যাবে না গো, যাবে না। চিরকাল তো আমাকে কেবল রান্নাঘর দেখিয়েই এলে। ভয় নেই, তোমার জিনিসপত্রের কিছুই লোকসান হবে না। রাধাকে বসিয়ে রেখে এসেছি সেখানে। রাধা বাড়ির রাঁধুনি। এর আগে ঠিকে ঝি ছাড়া স্থায়ীভাবে কাউকে রাখা হয়নি, কিন্তু চাকরি নেওয়ার পর বিথিকা জোর করে রাত দিনের লোক রেখেছে, নইলে মার কষ্ট হয়। কিন্তু সুধাময়ের ইচ্ছা রান্নাঘরের কাজটা বিথির মাই করুক। বাইরের লোকের রান্না তার পছন্দ হয় না। স্ত্রীর কথায় সুধাময় চটলেন না, হেসে বললেন, তুমি না হয় একজনকে বদলি দিয়ে এসেছ, খুকু তো আর তা দিয়ে আসেনি। ওকে ক্লাসে না দেখলে ওর ছাত্রীরা যে গোলমাল করবে। আশালতা বললেন, তা করুক, তুমি একা যে শোরগোল করতে পারো, ওর এক কলেজ ছাত্রীও তা পারে না। স্বামীর সঙ্গে আর তর্ক না করে মেয়ের পেছন পেছন সদর দরজা অবধি এগিয়ে গেলেন আশালতা। বললেন, ও কুকু শোন। বিথিকে একটু বিরক্ত হয়েই পেছন ফিরে তাকাল। আবার কি বলছো মা? আশালতা বললেন, আমার ইচ্ছে ছিল না তুই আজ কলেজে যাস, তা না গেলেই যখন চলবে না, তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। বিথিকা বলল, কেন? আশালতা মৃদু হাসলেন। আহা হা, তবু বলে কেন, যেন কিছু জানেন না। অরুণ রাজ আসবে যে। অরুণ, তার বাবা মা আর ছোট বোন এনাক্ষীকে আজ চায়ে বলেছি, তোর মনে নেই? আজ কিন্তু ওরা তোর কাছ থেকে পাকা কথা নিয়ে যাবে। পণ্ডিত মশাইকে দিয়ে পঞ্জিকা দেখিয়ে দিন আমি মোটামুটি ঠিক করে রেখেছি। এখন অতুলবাবুর কোনো খুঁতখুতি না থাকলেই হয়। অমনিতে বিলাত ফেরত ডাক্তার হলে কি হবে? পাঁজি পুঁথির বেলায় তোমার বাবার চেয়েও এক কাঠি ওপরে। সকাল সকাল চলে আসিস কিন্তু। খাবার টাবারে তোমাকেও এসে সঙ্গে সঙ্গে করতে হবে বাপু, আমি একা সব করতে পারবো না। বিথিকা বলল, আচ্ছা মা, তাড়াতাড়ি আসব। ফিরে আসবার পর সুধাময় বললেন, ও কি, এত তাড়াতাড়ি চলে এলে? যা একখানা মেয়ে সোহাগী হয়েছ। আমি ভাবলাম একেবারে বুঝি কলেজ পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে খুকুকে। যা দেখছি মেয়ের বিয়ে হয়ে গেলে তুমি বোধহয় বছরে 11 মাস জামাই বাড়িতেই কাটাবে। আশালতা জবাব দিলেন, তা যদি কাটাই তোমার তো পোয়াবারও। রাত দিন কেবল তামাক খাবে, গল্প করবে আর দাবা খেলবে। আমাকে তোমার কোন কাজে লাগে? সুধাময় বললেন, বরং উল্টোটাই সত্যি, আমাকেই তোমার কোনো কাজে লাগে না। রিটায়ার করবার পর থেকে আমি তো একেবারেই অকেজো হয়ে গেছি। স্বামীর সঙ্গে কথা কাটাকাটি না করে আশালতা রান্নাঘরে চলে এলেন। মাংসটা এবেলায় রেঁধে রাখতে হবে। চিংড়ির কাটলেট খেতে খুব ভালোবাসেন অতুলবাবু। সেগুলো ওরা এলে গরম গরমই ভেজে দেয়া যাবে। তারপর পিঠে আর মিষ্টান্নর ব্যবস্থা। রাধাকে ডেকে বললেন, অমন হাত পা কোলে করে বসে থাকলে চলবে না বাপু, যা করবার চটপট করে ফেল। তারপর নিজেই মাংস কষতে বসলেন। অতুলবাবু এলে আজ দিনক্ষণ একেবারে পাকাপাকি করে ফেলবেন আশালতা। আর দেরি করে লাভ কি? মায়া বাড়িয়ে কি লাভ আর? পরের ঘরে মেয়েকে তো আর না পাঠিয়ে চলবে না, এই যখন রীতি সংসারের। আজ নয়, 10-11 বছর আগে থেকেই খুকুর বিয়ের কথা হচ্ছিল। প্রথমে শুরু করেছিলেন ওর ঠাকুরদা ঠাকুরমা। নাচ জামাই দেখে যাবেন, এই তাদের সাধ। সুধাময় নিমরাজি। এত অল্প বয়সে আজকাল অবশ্য কেউ মেয়ের বিয়ে দেয় না, কিন্তু বুড়ো বাপ মায়ের কথা তিনি অমান্যই বা করেন কি করে? কিন্তু আশালতায় বেঁকে বসলেন, কিছুতেই না, এত কম বয়সে কিছুতেই আমি খুকুর বিয়ে হতে দেব না। বাবার কাছে তুমি মুখ ফুটে না বলতে পারো, আমি বলবো। এই বয়সে বিয়ে হয়ে গেলে জীবনের কোন স্বাদ মিটবে? লেখা হবে না, পড়া হবে না, আজীবন আমার মতো আকাট মুখ্য হয়ে থাকবে। শুধু স্বামীকেই ধমকালেন না আশালতা, শ্বশুরের কাছে গিয়েও আবদার জানালেন,
তেলের বাটি আর গামছা হাতে স্নানের তাগিদ দিতে এসে বললেন, খুকু কি বলছে জানেন বাবা? কি বলছে? আশালতা আধখানা ঘোমটার আড়াল থেকে স্নিগ্ধ স্বরে বললেন, ও বলছে বাইরে থেকে ওর বরকে আর ধরে আনার দরকার নেই, ওর বর ঘরেই আছেন, আপনাকে ছাড়া ওর আর কাউকে পছন্দ নয়। হাঁটু অবধি তেল ধুতি পরে জলচকির ওপর বসে হরিমোহন গায়ে সর্ষের তেল মাখতে মাখতে বললেন, বুঝতে পেরেছি, শত হলে উকিলের মেয়ে তো, তা হলই বা সে ছোট আদালতের উকিল, কথা কি করে বলতে হয় তা আমার বেয়াইমশাই মেয়েকে ভালো করেই শিখিয়ে দিয়েছেন। ঠিক আছে, তোমার যখন ইচ্ছে নয় এ বছরটা থাক। সেই বছরটা বিয়ের উদ্যোগ স্থগিত রইল, কিন্তু পরের বছর থেকে আবার ছেলে দেখা মেয়ে দেখানোর তোড়জোড় শুরু হলো। এবার আর মিষ্টি কথায় শ্বশুরের মন ভোলাতে পারলেন না আশালতা। পুত্রবধূর আপত্তি আছে শুনে হরিমোহনবাবু রীতিমতো চটে উঠলেন। তুমি বলছো কি বৌমা, আমাদের এই ভট্টাচ বংশে 14 ওদিকে আর মেয়ে পড়ে থাকেনি, তার আগেই তারা পার হয়ে গেছে। আশালতা বললেন, কিন্তু বাবা দিনকাল তো বদলে যাচ্ছে, আপনাদের সেই গৌরীদানের আমল তো আর নেই। হরিমোহন চেঁচিয়ে উঠে বললেন, আমল আছে কি না আছে সে আমি বুঝব, আমি যতদিন বেঁচে আছি আমার কথা মতো সংসার চলবে, তা যদি না হয় সুধাময় যেন ছেলে বউ নিয়ে আলাদা বাড়িতে গিয়ে থাকে। এরপর স্বামী এসে কৈফিয়ত চাইলেন, তুমি নাকি বাবার সঙ্গে ঝগড়া করেছ? আশালতা বললেন, হ্যাঁ করেছি, ওরা জোর করে আমার মেয়ের বিয়ে দিতে চান, কিন্তু আমি কিছুতেই তা দেব না, ওকে আমি কলেজে পড়াবো, মেয়ে তো ওদের নয়, মেয়ে আমার, দরকার হয় ওরা যেন তোমার আরেকটা বিয়ে দেন, আমার মেয়ের বিয়ে নিয়ে যেন কথা বলতে না আসেন। দিন কয়েক খুব ঝগড়াঝাঁটি চলল, তারপর কথা বন্ধ। তারপরেও হরিমোহন যখন পাত্রপক্ষের সঙ্গে কথাবার্তা চালাতে লাগলেন, ওদের সবাইকে না জানিয়ে দাদাকে খবর দিয়ে মেয়ে নিয়ে বরানগরে বাপের বাড়িতে পালিয়ে গেলেন আশালতা। হরিমোহন রাগ করে বললেন, এই যাওয়াই শেষ যাওয়া, ও বউয়ের মুখ আমি আর দেখতে চাই নে, নাতনির মুখও না, সুধার আমি ফের বিয়ে দেব। সুধাময় অবশ্য দ্বিতীয়বার বিয়ে করতে আর স্বীকৃত হলেন না, কিন্তু স্ত্রী আর মেয়ের সঙ্গে সাময়িকভাবে সম্পর্ক ত্যাগ করলেন। মাস 6 বাদে রোগশয্যায় হরিমোহনই অবশ্য নাতনিকে ডেকে পাঠালেন। পুত্রবধূর সঙ্গে তেমন করে কথা না বললেও নাতনির সেবা শুশ্রূষা সাগ্রহেই গ্রহণ করতে লাগলেন। একদিন রসিকতা করে বললেন, ছোট গিন্নি, তোমাকে তো তোমার মা এই বুড়োর হাতে সম্প্রদান করে রেখেছে, কিন্তু যদি মরি তুমি কি সাবিত্রীর মতো জমের পেছন পেছন ছুটবে, নাকি বলবে বুড়ো ঘুমোলো বাড়ি জুড়োলো? খুকু ছলছল চোখে জবাব দিয়েছিল, না দাদু, জমকে এ ঘরে আমি কিছুতেই ঢুকতে দেব না, তুমি আরো অনেক দিন বাঁচবে। হরিমোহন পাশ ফিরে শুতে শুতে বলেছিলেন, না ভাই, বাঁচতে আর ইচ্ছে নেই, তোমাদের নতুন কালের সঙ্গে বনিবনাও হবে না। খুকু জবাব দিয়েছিল, বনিবনা নাই বা হলো দাদু, না হয় রাত দিন আমরা ঝগড়া করেই কাটাবো, তবু তোমাকে আমি মরে যেতে দেব না। হরিমোহন হেসেছিলেন, মরতে আর দুঃখ নেই দিদি, তোমার কথার মধ্যেই অমৃত। দেবতাদের তো নাতি নাতনি হতো না, তাই তারা নিজেরা অমর হবার বর চাইতেন। নাতনির অনুরোধেই আশালতাকে শেষ পর্যন্ত ক্ষমা করেছিলেন হরিমোহন। মৃত্যুর আগে ডেকেছিলেন, কথা বলেছিলেন, সুখে থাকবার জন্য আশীর্বাদ করেছিলেন, কিন্তু শাশুড়ি সিন্ধুবালা ক্ষমা করেননি। তিনি তারপর আরও 4টি বছর বেঁচেছিলেন। 4 বছরের প্রতিটি দিন রাত খোঁটা দিয়েছেন বউকে, শ্বশুরের মৃত্যুর জন্য আশালতাকে দায়ী করেছেন, বলেছেন মানুষটা মনের অশান্তির জন্যেই মরে গেল, না হলে আরও 2-4 বছর বেশি বেঁচে যেতে পারত। তার কি মরবার বয়স হয়েছিল? তার চেয়ে কত বুড়ো এই পাড়াতেই দিব্যি হেঁটে চলে আনন্দ স্ফূর্তি করে বেড়াচ্ছে। খুকুর বিয়ের প্রসঙ্গ উঠলেই তিনি বলতেন, আমি আর ওর মধ্যে নেই বাবা, ও মেয়ে ঘরে চিরকাল আইবুড়ো হয়েই থাকুক, আর পাড়ার 5টা বকাটে ছোকরার সঙ্গে ফষ্টি নষ্টি করুক,
আমি কথাটি বলবো না। আশ্চর্য, শাশুড়ির সঙ্গে স্বামীও সুর মেলাতেন। তিনিও দোষ দিতেন আশালতার। বংশের রীতিনীতি লঙ্ঘন করে স্বেচ্ছামতো চলেছে, মেয়েকে নিজের পছন্দ মতো বড় করছে। তার জন্যে আশাকে গঞ্জনা দিতে ছাড়তেন না। বলতেন, মেয়ে তো আমার নয়, মেয়ে শুধু তোমার। আশালতা জবাব দিতেন, মেয়ে শুধু আমার? আমি কি ওকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছি? সুধাময় বলতেন, কে জানে কুড়িয়ে এনেছো না অন্য কিছু করে এনেছো। খুকুর ধারণা তার বাবা একজন অশিক্ষিত উজবুক সেকেলে গোঁড়া বামুন, আর তার মা একেবারে আধুনিকা, শিক্ষায় দীক্ষায় মাজা ঘষা, যাকে বলে ঝকঝকে তকতকে। এই বাগবাজারের কানাগলিতে থেকেও অমন বালিগঞ্জের চালে চলা কি সোজা কথা? সোজা তো নয়ই, আশালতা জানতেন, হাড়ে হাড়ে টের পেতেন। এই বৈদিক ব্রাহ্মণের বাড়িতে চলাচলের একটু অদল বদল করা বড় শক্ত। তবু তিনি একেবারে ভোল বদলে ছাড়লেন। যে বাড়িতে মেয়েরা পর্দানসীন হয়ে থেকে 14 বছর বয়সে শ্বশুরঘর করতে যেত, আর বছর বছর ছেলে কোলে নিয়ে একবার করে ফিরে আসতো বাপের বাড়িতে, সেই বাড়ির মেয়েকে তিনি স্কুলের চৌকাঠ পার করে কলেজে দিলেন। শুধু মেয়েদের সঙ্গেই নয়, আত্মীয় স্বজন কি ঘনিষ্ঠ বন্ধুদের কলেজে পড়া বিদ্বান বুদ্ধিমান ছেলেদের সঙ্গেও মেয়েকে মেলামেশার অনুমতি দিলেন, সুযোগ দিলেন। শুধু মেয়েদের সঙ্গে মিলে কোনো লাভ হয় না। এই সমাজে মেয়েদের জানাশোনার গণ্ডি আর কতটুকু? কি বা তাদের বিদ্যা বুদ্ধি শক্তি সামর্থ্য, আত্মবিশ্বাসের সুযোগ সুবিধা তারা কতটুকুই বা পায়? তাই অল্প বয়স থেকেই সহপাঠী সমবয়সী পুরুষ বন্ধুদের সঙ্গে মেশা দরকার। তাতে মনের জড়তা দূর হয়, আর বৃহত্তর পৃথিবীর সংস্পর্শে আসা যায়। সে পৃথিবী কর্মের পৃথিবী, জ্ঞানের পৃথিবী। এই পুরুষ প্রশস্তিতে আশালতা অবশ্য গোড়াতে তেমন বিশ্বাস করতেন না। বিশ্বাস করিয়েছে তার রাঙাদা। আপন ভাই নয়, পিস্তুত ভাই। কিন্তু আপন ভাইদের চেয়ে আশালতার কাছে বেশি আপন প্রবোধ রায়। শিক্ষা সংস্কৃতি রীতিরুচিতে তার সঙ্গে আশার যেমন মেলে, আর কারো সঙ্গেই তেমন মেলে না। কৃতি পুরুষ প্রবোধ রায় নিজের চেষ্টায় মানুষ হয়েছেন। ইঞ্জিনিয়ার হিসেবে তার যেমন দাম হয়েছে, তেমনি অর্থ। সুধাময়ের মতো বাপদাদার বাড়ির উত্তরাধিকারী হননি। নিজের উপার্জিত টাকায় বাড়ি করেছেন লেক প্লেসে, বিয়ে করেছেন বিয়ে পাশ সুন্দরী মেয়েকে। তবু আশালতাকে এখনো ভালোবাসেন প্রবোধ। রাঙা বৌদির সঙ্গে তুলনা দিয়ে বলেন, বিয়ে এমে বুঝি নে, বিদ্যের চেয়ে যে বুদ্ধি বড় তা তোমাকে দেখলে বোঝা যায় আশা। তোমাকে দেখে কে বলবে যে তুমি স্কুল কলেজের ছায়া মাড়াওনি, ঘরের বাইরে পা বাড়াওনি? সত্যি, তুমি যা করেছ তার কাছে আমার নিজের বাড়ি গাড়ি অতি তুচ্ছ। আশালতা রাঙাদার প্রশংসায় উৎসাহ পেয়েছেন, প্রেরণা পেয়েছেন, আর মনে মনে সংকল্প করেছেন নিজে যা হতে পারেননি মেয়েকে তাই গড়ে তুলবেন। ও তো শুধু মেয়ে নয়, মানুষই, নিজেরই এক অতৃপ্ত আকাঙ্ক্ষা। তাই নিজের বাপমার কাছ থেকে যে স্বাধীনতা পাননি, ওকে স্বেচ্ছায় সে স্বাধীনতা দিয়েছেন। স্কুল ছেড়ে কলেজ, কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে আশালতা নিজেই যেন মেয়ের সঙ্গে গেছেন। ও তো আলাদা নয়, ও নিজেরই আত্মা, দ্বিতীয় যৌবন, নিজের স্বপ্ন আর সাধের সার্থক প্রতিমূর্তি। বিথিকা যখন কলেজের চাকরিটা পেল, তখন আরেকবার স্বামীর সঙ্গে বিরোধ বেঁধেছিল আশালতার। সুধাময় বলেছিলেন, কেন, আমার রোজগারে কি কুলোচ্ছে না যে মেয়ের চাকরি করতে হবে? আশালতা বলেছিলেন, বিয়ের আগে করলই বা কিছুদিন, ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস পেয়েছে, শুধু কি চুপ করে ঘরের কোণে বসে থাকবার জন্যে? চর্চা না থাকলে বিদ্যে যে মরচে পড়ে যাবে। মনে মনে ভেবেছেন, নিজে তো কোনোদিন চাকরি করতে পারবেন না, নিজের হাতে উপার্জন করার কি যে সুখ তা তো নিজে কোনোদিন অনুভব করতে পারবেন না। মেয়ে করুক, ও করলেই আশালতার করা হবে। অরুণও বসে থাকার চেয়ে ওর কাজ করাটা পছন্দ করেছে। সে বলেছে, মাসিমা, আর্থিক দিক থেকে আমাদের সংসারে বিথির চাকরি করার অবশ্য কোনো দরকারই হবে না। আপনার আশীর্বাদে আমার নিজের যা আয় আছে তাতেই চলবে।
তবু আমি চাই বিথি শুধু ঘরকন্না না করে বাইরের কাজকর্মও করুক, যেভাবে পারে সেবা করুক সমাজকে। ঠিক যেন আশালতার মনের কথার প্রতিধ্বনি। চমৎকার ছেলে, শুধু বিদ্যান নয়, রূপবান এবং স্বাস্থ্যবান। ইনকাম ট্যাক্স অফিসে ভালো চাকরি করে। পদ আর মাইনে দুইয়েরই গুরুত্ব আছে। বাপ বিলাত ফেরত ডাক্তার, নাক কান আর গলা রোগ বিশেষজ্ঞ। চেম্বার আছে ধর্মতলায়। এখন অবশ্য আলাদা বাড়ি করেননি, কিন্তু জায়গা কিনে রেখেছেন ঢাকুরিয়ায়। সাদার্ন এভিনিউতে যে ফ্ল্যাট ভাড়া নিয়ে আছেন, অতি সচ্ছল অবস্থার লোক ছাড়া কেউ তার ধারে কাছে যেতে পারে না। অরুণরাও বৈদিক শ্রেণীর ব্রাহ্মণ, একেবারে পাল্টি ঘর। এমন মিল সাধারণত চোখে পড়ে না। রাঙাবতী সুরমা প্রায়ই বলেন, আশা, অরুণ তোমার মেয়ের জন্যই জন্মেছে, যাকে বলে প্রজাপতির নির্বন্ধ। আশালতা হেসে জবাব দেন, সে প্রজাপতিরই তুমি নিজে। বৌদি বলেন, না ভাই, আমি তোমার কাছে ফড়িং। প্রজাপতির রং তুমি নিজেই মেখেছ। তোমাকে দেখে কে বলবে তুমি বিথির মা, বড় বোন নও? বাগবাজারের থেকেও বালিগঞ্জবাসী অরুণ চক্রবর্তীর যে নাগাল পেয়েছেন আশালতা, তা এই রাঙাদা রাঙাবৌদিরই গুণে। ওরাই মধ্যস্থ হয়ে অরুণ আর বিথির ভাব করিয়ে দিয়েছেন। অবশ্য মাঝে মাঝে আশালতারও নিমন্ত্রণ হয়েছে সেসব পার্টিতে। গুরুজনের গুরুত্ব হ্রাস করে আশা আর সুরমা এই দুটি তরুণ তরুণীর সঙ্গে সমবয়সীর মতো মিশেছেন। সখীর মতো হাসি ঠাট্টা গল্প করেছেন। নিজের তো ভালোবেসে বিয়ে হয়নি, বাবা ঘটক ডেকে সম্বন্ধ ঠিক করেছিলেন। তাতে পূর্বরাগ অনুরাগের কোনো বালাই ছিল না। মেয়ের বেলায় যে তার ব্যতিক্রম হতে যাচ্ছে, তাতে খুশি হয়েছেন আশালতা। এই তো তিনি চেয়েছিলেন। নিজে রাশি রাশি গল্প উপন্যাস পড়েছেন, কিন্তু চিরকাল পাঠিকাই থেকে গেছেন, নায়িকা হতে পারেননি। খুকু হোক সেই রম্য উপন্যাসের নায়িকা, তার মধ্যে দিয়েই আশালতা হবেন। বইয়ের নায়ক নায়িকার সঙ্গে আশালতা মিলিয়ে মিলিয়ে দেখেছেন অরুণ আর বিথিকাকে। লক্ষ্য করেছেন কি করে একজনের মনের রং আরেকজনের মনে গিয়ে লাগে, একজনের গলার স্বর আরেকজনের আনন্দ সিন্ধুতে কি করে তরঙ্গ তোলে, একজনের সামান্য ছোঁয়ায় আরেকজন কিভাবে রোমাঞ্চিত হয়ে ওঠে। মাঝে মাঝে আপত্তি করেছেন সুধাময়, স্ত্রীকে সাবধান করে দিয়েছেন, মেয়েটাকে যে এতখানি ছেড়ে দিচ্ছ, এর ফল কি ভালো হবে? বিয়ের আগে এতটা মেশামেশি কি করা উচিত? পাড়ার লোকে কত কি বলে। আশালতা জবাব দিয়েছেন, বলুক, তোমার এই পাড়ার বলা বলিতে আমার কিচ্ছু আসে যায় না। সুধাময় বলেছেন, কিন্তু আমার যায়। আমি আমার পাড়াপড়শি নিয়ে বাস করি। অরুণ বিয়ে করবে কিনা শোনো, যদি না করে অত মেলামেশা করতে বারণ করে দিও। কিন্তু আশালতা বারণ করেননি, বরং রাঙাদা রাঙাবৌদি যখন পুরী, ওয়ালটেয়ার, শিলং, দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার সময় খুকুকে সঙ্গে নিয়েছেন, আর অরুণকেও না ডাকতে সে কোনো না কোনো অছিলা অজুহাতে গিয়ে হাজির হয়েছে, তখন আশালতার চেয়ে বেশি খুশি কেউ হয়নি। শুধু মেয়েকেই পাঠাননি আশালতা, নিজেও দাদা বৌদির সঙ্গে গেছেন 2-4 বার। লক্ষ্য করেছেন সমুদ্রে পর্বতে অরুণ বিথিকার প্রণয় কাহিনীর পটভূমির পরিবর্তন। দুজনে গল্প করতে করতে কখন ওরা গুরুজনদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সমুদ্রের ধার দিয়ে আধা অন্ধকারে পাশাপাশি হেঁটেছে। আশালতা যেন দেখেও দেখেননি, শুধু নীল সমুদ্রের উত্তাল তরঙ্গের দিকে চেয়ে রয়েছেন, আর সেই ঢেউয়ের অবিরাম ওঠাপড়া নিজের বুকের মধ্যে অনুভব করেছেন। রক্তের মধ্যে দোলা লেগেছে প্রথম যৌবনের। পাহাড়ের চড়াই উতরাই ভাঙতে ভাঙতে কখন ওরা অদৃশ্য হয়ে গেছে, ঘণ্টার পর ঘণ্টা নিরালায় ঝর্ণার ধারে বসে গল্প করে কাটিয়েছে। আশালতা হিসেব নিতে যাননি, শুধু 2-1 দিন মেয়েকে স্মরণ করিয়ে দিয়েছেন, খুকু, নিজের সম্মান বজায় রেখে চলিস, কখনো যেন মর্যাদা হারাস নে। খুকু হেসে জবাব দিয়েছে, তোমার কোনো ভয় নেই মা, আমার জন্য তোমার কত ভাবতে হবে না। আশালতা স্মিত মুখে ফের জিজ্ঞেস করেছেন, তবে কার জন্যে ভাবব? অরুণের জন্যে? তার মেয়ে যে সহজলভ্যা নয়,
তা তিনি অরুণের কাছেই শুনেছেন। বয়সের তুলনায় বেশি গম্ভীর, বেশি রাশভারী মেয়ে বিথিকা। ওর মনের হদিশ পাওয়া ভার, এই অভিযোগ তিনি অরুণের কাছেই অনেকবার শুনেছেন। মনে মনে ভেবেছেন, এই তো ভালো, সহজে ধরা দিলে ছাড়া পেতেও দেরি হয় না। যে মেয়ে দূরত্ব রাখতে জানে না, কাছের মানুষের কাছে তাকে অনেক দুঃখ পেতে হয়। মন জানাজানির জন্যে ওরা বড় বেশি সময় নিয়েছে, সে কথা ঠিক, প্রায় 5-6 বছর। অবশ্য অরুণের বাড়ির দিক থেকেও বাধা ছিল। ওর বাবা মা আরও অবস্থাপন্ন অভিজাত শিক্ষিত পরিবারের ছেলের বিয়ে দিতে চেয়েছিলেন, একথা আশালতা যে বুঝতে পারেননি তা নয়। কিন্তু অরুণের চাল চলন আচার আচরণও তো দুর্বোধ্য ছিল না। ওর বাবা মা যদি রাজি না হতেন, অরুণ বাড়ি থেকে বেরিয়ে আসতে দ্বিধা করত না। কিন্তু সবুরে মেওয়া ফলেছে, সেই অপ্রীতিকর চরম অবস্থার মধ্যে দিয়ে কাউকে যেতে হয়নি। ছেলের হৃদয়ের সঙ্গে শেষ পর্যন্ত সায় দিয়েছেন তার বাপ মা। জয় হয়েছে খুকুর। রাঙা বৌদি বললেন, জয় হয়েছে খুকুরমা আশালতার। রান্নাঘরের কাজকর্ম সারতে সারতে বেলা 1টা বেজে গেল। রাধা একটি অকর্মার হাঁড়ি। ওকে দিয়ে কিছু করানোর চেয়ে নিজের হাতে করলে অনেক কম সময় লাগে আশালতার। তাই করলেন। মাংস রাঁধলেন, চিংড়ির কাটলেট ভাজলেন, পিঠে আর মিষ্টান্ন তৈরি করলেন। ঘরে এসে দেখলেন অফিস থেকে অবসর নেওয়া স্বামী অন্য দিনের মতোই নাক ডেকে দিবানিদ্রা দিচ্ছেন। সকালের খবরের কাগজখানি দিয়ে মুখ ঢাকা। আশ্চর্য, আজ মেয়ের বিয়ের পাকা কথাবার্তা হবে, সে সম্বন্ধে বাপের না আছে কোনো উৎসাহ ঔৎসুক্য, না কোনো চিন্তাভাবনা। রাঙাদা ঠিকই বলেন, করেছিস কি আশা? বকে বকে ধমকে ধমকে স্বামীটিকে একেবারে সাংখ্যের পুরুষ বানিয়ে সেরেছিস। কথাটা মিথ্যে নয়। আশালতার আজকাল প্রায় মনে হয়, এমন বাধ্য অনুগত স্বামীর চেয়ে প্রথম যৌবনের সেই খেয়ালি অত্যাচারী স্বামী ভালো ছিল। আজকের এই পারিবারিক উৎসব উপলক্ষে রাঙাদা রাঙা বৌদিকে অবশ্য বলেছেন আশালতা, তারা এলেই এ বাড়ির স্তব্ধতা ভাঙবে, নিঃসঙ্গতা দূর হবে, উল্লাসে আনন্দে কোলাহল কলরলে ভরে উঠবে বাড়ি। তার আগে সুধাময় যতক্ষণ খুশি ঘুমিয়ে নিক। স্নানের জন্যে তেলের শিশিটা তাক থেকে কেবল নামিয়ে নিয়েছেন, সদরে কড়া নাড়ার শব্দ হল। আশালতা বললেন, রাধা, দেখ তো কে এলো এই দুপুরবেলায়। রাধা দরজার খিল খুলে দিতে দিতে বলল, ওমা, এই যে দিদিমণি। মেয়ের আসা পর্যন্ত সবুর সইল না। হাসি মুখে আশালতা বারান্দা পার হয়ে দোরের কাছ থেকে মেয়েকে এগিয়ে আনতে গেলেন। কিরে খুকু, তোর না 3:30 পর্যন্ত ক্লাস ছিল? আমি এই জন্যই বলেছিলাম আজ তোর কলেজে গিয়ে কাজ নেই, মন দিয়ে ক্লাস নিতে পারবি না। কি পড়াতে কি পড়াবি আর ছাত্রীরা হাসবে। এত তাড়াতাড়ি এলি কি করে? পালিয়ে এলি না ছুটি নিয়ে এলি? মায়ের এত উল্লাস, এত উৎসাহ ভরা কথার জবাবে বিথিকা সংক্ষেপে বলল, আজ শেষ পর্যন্ত কলেজে যাইনি মা। কলেজে যাসনি? তবে এতক্ষণ কোথায় ছিলি? এই রোদের মধ্যে টোটো করে কোথায় ঘুরে বেড়ালি? যা ইচ্ছে তাই করো, শেষ একটা অসুখ বিসুখে পড়লে আমি কিন্তু পারবো না বাপু। কোথায় গিয়েছিলি? পার্ল রোডে। পার্ল রোডে? যেখানে সেই আর্টিস্ট ছোনাটি থাকে? হ্যাঁ। এই রোদের মধ্যে অত দূরে সেই পার্ক সার্কাসে কেন গিয়েছিলি? তাকে নিমন্ত্রণ করবি বলে? তা নিমন্ত্রণের আজই কি, বিয়ের দিন করলেই হতো। তা হতো না মা, ঘরে চলো, তোমাকে সব বলি। যে ঘরে কাগজে মুখ ঢেকে সুধাময় ঘুমোচ্ছেন সে ঘরে গেলেন না আশালতা। মেয়েকে সঙ্গে নিয়ে তার পাশের ছোট ঘরখানায় ঢুকলেন। কাঁচের আলমারি ভরা বই, তাকের উপর রেডিও সেট, তার নিচে ছোট একখানি টেবিল, দুদিকে দুখানি চেয়ার। এই টেবিলে বসে মেয়ের কাছে জীবনের কত অপূর্ণ স্বাদ আর স্বপ্নের কথা বলেছেন আশালতা, সংসারের কত জটিল আর গুরুতর সমস্যার সমাধান সম্পর্কে পরামর্শ করেছেন। আজ আর চেয়ারে বসলেন না আশালতা, টেবিলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে বললেন, কি বলবি বল, তোর রকম সকম আমার ভালো লাগছে না বাপু। বিথিকা একটুকাল চুপ থেকে বলল, ভেবেছিলাম তোমাকে না বলেই পারব।
নিজে সারা জীবন দুঃখ পাব, তবু তোমাকে দুঃখ দেব না। কিন্তু তা কিছুতেই হল না। আশালতা বিরক্ত হয়ে বললেন, তোর আর ভনিতা করে কাজ নেই, কি বলবি সোজা কথায় বল। বিথিকা বলল, অরুণকে আজ না করে দিতে হবে মা, তাকে আমি বিয়ে করতে পারবো না। আশালতা যেন আকাশ থেকে পড়লেন। সে কি রে, এই 6 বছর ধরে এত মেলামেশার পর এখন বলছিস বিয়ে করতে পারবি নে? লোকে বলবে কি? লোকনিন্দে আমাকে সইতেই হবে মা, তুমিও তো একসময় কত সয়েছ। না, আমি তোমার মতো নিন্দার কাজ করিনি, তোমার মতো অসম্ভব কথাও বলিনি। এত জায়গায় এত বেড়ালি, এত বন্ধুত্ব, এত ভালোবাসা হলো তোদের মধ্যে। বন্ধুত্ব হয়েছে, কিন্তু ভালোবাসা হয়নি। আশালতা ধমকে উঠে বললেন, কি যে বাজে বকিস, তোর বয়সী মেয়ের সঙ্গে আরেকটি ছেলের বন্ধুত্বও যা, ভালোবাসাও তাই। আমিও আগে তাই ভাবতুম, কিন্তু এখন দেখছি তা নয়। তোমার সঙ্গে রাঙা মামার যা সম্বন্ধ, এও প্রায় তাই। আশালতার আর ধৈর্য রইল না। তিনি মুখ বিকৃত করে বললেন, বদমাস মেয়ে, ও কথা বলতে তোর একটুও লজ্জা হলো না, সংকোচ হলো না? আমি নিজের চোখে দেখিনি তোদের ঢলাঢলি, এখন ভাই বলে এড়িয়ে যেতে চাস? বিথিকা শান্তভাবে প্রতিবাদ করল, ভাই তো বলিনি মা, বন্ধু বলেছি। অরুণের সঙ্গে আমার যে সম্পর্ক গড়ে উঠেছে তা বন্ধুত্বের চেয়ে আলাদা কিছু নয়। হয়তো আরও কিছু হতে পারত যদি আমি তাকে নিজে আবিষ্কার করতাম, কিন্তু তুমি আর রাঙা মামা আমাকে সে কষ্ট স্বীকার করতে দাওনি। তোমরা নিজেরা জাতগোত্র মিলিয়ে তাকে আমার সামনে এনে দিয়ে বলেছ, ওকে ভালোবাসো খুকু। আমি তোমাদের কথা অমান্য করিনি, তোমাদের কথা মতো ভালোবেসেছি, কিন্তু তোমাদের কথা মতো বিয়ে করতে পারবো না মা। হতচ্ছাড়ি, এ কথা আমার সামনে বলতে তোর লজ্জা হলো না? এতদিন লজ্জা করেছিলাম, ভেবেছি কি করে মুখ ফুটে বলবো। ইশারায় আভাসে বলেছি, কিন্তু তুমি গ্রাহ্য করনি, বুঝতেও চাওনি। কারণ অরুণকে তুমি... আশালতা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, অরুণকে আমি কি? অরুণকে তুমি নিজে বড্ড পছন্দ করেছ মা, তাই আমার অপছন্দের কথা তুমি সহ্য করতে চাওনি, বিশ্বাস করতেও চাওনি। ভেবেছিলাম তোমাকে দুঃখ দেব না, আমার জন্য দুঃখ তো তুমি কম পাওনি। সারা জীবন দুঃখ ভোগ করে আমি তার সামান্য অংশ শোধ দেব। কিন্তু আজ ভাবছি, এ তো শুধু আমার দুঃখের কথা নয় মা, এর সঙ্গে যে আরেকজনের সুখ দুঃখ জড়িয়ে আছে। আমার ভুলের জন্য সারা জীবন অরুণ দুঃখ পাবে জেনে শুনে আমি কি তাই হতে দিতে পারি? অরুণকেও আমি বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু সে বুঝতে চায় না। তার ধারণা এ ব্যাপারে তোমার সম্মতি আর তার গায়ের জোরই যথেষ্ট। আমার মতামতের কোনো দরকার নেই, কিন্তু তাতে যে দুঃখই বাড়বে মা। আশালতা স্থির দৃষ্টিতে মেয়ের দিকে একটুকাল তাকিয়ে থেকে বললেন, দেখ খুকু, আমি তোর মতো লেখাপড়া শিখিনি, কলেজের প্রফেসর হইনি, কিন্তু তাই বলে তুই আমাকে যত বোকা মনে করিস, আমি তত বোকা নই। আমার দুঃখের কথা, অরুণের দুঃখের কথা ভাবতে তোর ভারী তো মাথা ব্যথা। তুই তোর নিজের সুখের কথা ভাবছিস। আমাকে সত্যি করে বল, সে কে? কার ছলনায় তুই ভুললি? কার ফাঁদে পা দিয়ে অরুণের মতো যোগ্য ছেলেকে বাঁ পায়ে ঠেললি? বল আমাকে। বিথিকা একটুকাল চুপ থেকে বলল, সে কথা আমায় জিজ্ঞেস করো না মা, সে কথা বলবার সময় এখনো আসেনি। আশালতা এগিয়ে এসে শক্ত মুঠিতে চেপে ধরলেন মেয়ের কাঁধ, যেন বাঘিনীর থাবা। তারপর তীব্র ঘৃণা ভরা চাপা গলায় বললেন, বদমাস মেয়ে, তোমার আবার আশা না আশা? তোমার আজ একজন আসে, কাল একজন আসে। বিথিকা বাধা দিয়ে কাতর স্বরে বলল, এসব তুমি কি বলছো? তুমি না আমার মা? আশালতা অধীরভাবে বললেন, আমি কোনো কথা শুনতে চাইনি, আমাকে তার নাম বল। বিথিকা অসহায়ভাবে মার মুখের দিকে তাকাল। কে যেন নিষ্ঠুরভাবে তার মনোসমুদ্র মন্থন করে চলেছে, অমৃত হলাহলে বিচিত্র স্বাদ জীবনের। বিথিকা আস্তে আস্তে বলল, তার নাম অসীম, অসীম মুখোপাধ্যায়। আশালতা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বললেন, অবাক করলি তুই? পার্ল রোডের সেই আর্টিস্ট,
সে খ্রিস্টান ছোড়া? হ্যাঁ, খ্রিস্টান, তাতে কি হয়েছে? সেও চার্চে যায় না, আমিও মন্দিরের দুয়ার মারাই না। ধর্মে যাই হোক, যাতে সেও বাঙালি ব্রাহ্মণ। ছাই ব্রাহ্মণ, অমন বামুন হওয়ার কোনো দাম আছে? যার ধর্ম আলাদা, সমাজ আলাদা। তাছাড়া শুনেছি তার তিনকুলে কেউ নেই। তোমার আশীর্বাদ পেলে তার অন্তত এক কুল ভরে উঠবে মা। আশালতা জ্বলে উঠে বললেন, আমার বই গেছে তোমাকে আশীর্বাদ করতে। তোর কি প্রবৃত্তি খুকু? জাতের মিল নেই, ধর্মের মিল নেই, ওই তো দ্বারকাকের মতো চেহারা। বৃথিকা তাড়াতাড়ি বাধা দিয়ে বলল, তার চেহারার কথা থাক মা। আশালতা বললেন, আচ্ছা, না হয় গুণের কথাই ধরি। গুণই বা কি দেখলি ওর মধ্যে? ছবি এঁকে খায়, তাও তো শুনেছি নিজের ছবি বিক্রি হয় না, পরের বইয়ের মলাট এঁকে কোনো রকমে নিজের খোরাক পোশাক জোগায়। তুই কি দেখলি তার মধ্যে? সে কথা আমি তোমাকে বোঝাতে পারবো না মা। ন্যাকা মেয়ে, তুমি এত কথা বলতে পারলে আর সে কথা বলতে পারবে না? এই কথার উত্তরে বৃথিকা মুখ নিচু করে রইল। মনে মনে ভাবল, মা নিজেই কি পারত? এ তো শুধু চোখের দেখা নয় যে মুখে বলা যাবে। মেয়ের কাছ থেকে আস্তে আস্তে সরে এলেন আশালতা। এতক্ষণ ধরে ঝগড়া আর বকাবকি করে এবার ভারী ক্লান্তি এসেছে। শাশুড়ি মারা যাবার পর কটু কথা বলবার, এমন কুষ্টি ভাষায় কলহ করবার আর কোনো উপলক্ষ ঘটেনি। সর্বাঙ্গ যেন কিসে জ্বলে যাচ্ছে, কে জানে এ কোন বিষ। পেট জ্বলছে খিদে। এক কাপ চা খেয়ে সকালে কাজ শুরু করেছিলেন, তারপর এক ফোঁটা জলও পড়েনি। বিনা মেঘে বজ্রাঘাতের মতো এমন বিপদ যে আসবে তা তিনি ভাবতেও পারেননি। বছর 2 আগে একবার আর্টিস্টকে দিয়ে ঘর সাজাবার শখ হয়েছিল রাঙা বৌদির। সেই সূত্রে অসীমের সঙ্গে আলাপ, সেই উপলক্ষেই তার কিছুদিন আনাগোনা। তারপর খুকুর সঙ্গে বার 2 দেখা হয় এক আর্ট এক্সিবিশনে। আরেকবার বুঝি রাজগীরে। রাঙাদা, রাঙা বৌদি আর খুকু 3 জনে বেড়াতে গিয়েছিল। গিয়ে দেখে গাছতলায় উবু হয়ে বসে অসীম নিজের মনে স্কেচ করছে। সে গল্প রাঙা বৌদির মুখেও শুনেছিলেন, কিন্তু তার মধ্যে যে আরও নিগূঢ় কাহিনী লুকিয়ে আছে তা কিছুতেই টের পাননি। দিনের পর দিন তাকে ফাঁকি দিয়েছে মেয়ে, আশালতা বুঝতে পারেননি। হরি সর্বনাশী, এই ফাঁকি তুই কাকে দিলি, আমাকে না নিজেকে? মেয়ের ভবিষ্যৎ দুর্গতির কথা ভেবে চোখ দিয়ে জল বেরোল আশালতার। আবার এগিয়ে গেলেন মেয়ের কাছে, পরম স্নেহে পিঠে হাত রাখলেন। সে হাতে এখনো রান্নার গন্ধ, রান্নার দাগ। তারপর কোমল মৃদুস্বরে বললেন, মুখ তোল খুকু, আমার দিকে তাকিয়ে দেখ, এখন আমার নাওয়া খাওয়া হয়নি। তোর জন্যে, শুধু তোর ভালোর জন্যে। লক্ষ্মীমা আমার, কথা শোন, এখনো ফিরে আয়। বৃথিকা মুখ তুলল না, কিন্তু কাতর কোমল অনুনয়ের সুরে বলল, আমাকে ক্ষমা করো মা, ক্ষমা করো, আমার আর কোনো উপায় নেই। উপায় নেই? হঠাৎ যেন স্তব্ধ হয়ে গেলেন আশালতা। মেয়ের দিকে তাকাতে আর তার সাহস হল না। এতক্ষণে তার স্বামীর কথা মনে পড়ল। কি অদ্ভুত মানুষ, এখনো অঘরে ঘুমুচ্ছেন, এদিকে আগুনে যে সব ছারখার হয়ে গেল সে খেয়াল নেই। আশালতা ছুটে চলে এলেন নিজেদের শোয়ার ঘরে। সুধাময়ের মুখের উপর থেকে কাগজখানা এতক্ষণে সরে গেছে, কিন্তু চোখের গাঢ় ঘুম একটুও যায়নি। স্বামীর গায়ে একটু ধাক্কা দিয়ে আশালতা অসহায়ের ভঙ্গিতে বললেন, ওগো শুনছ, আর কত ঘুমোবে তুমি? এদিকে সর্বনাশ হয়ে গেল যে, তোমার মেয়ে নাকি এক খ্রিস্টানকে বিয়ে করেছে। ঘুমের ঘোরে পাশ ফিরলেন সুধাময়। জড়ানো স্বরে, বোধহয় ঘুমের ঘোরেই জবাব দিলেন, বেশ করেছে। নির্বাক আশালতা অপলকে তাকিয়ে রইলেন স্বামীর পিঠের দিকে। তার নতুন করে চোখে পড়ল রোমশ প্রশস্ত পিঠখানা, অবিকল সেই বুড়ো শ্বশুরের মতো। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা স্বাধিকার। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।